এই ভিডিওতে আমরা র্যান্ডম ভ্যারিয়েবল ও তার ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখি র্যান্ডম ভ্যারিয়েবল কাকে বলে। ডেফিনেশনটা বলছি, এ রিয়েল ভ্যালুড ফাংশন ডিফাইন্ড অন দ্য স্যাম্পল স্পেস ইজ কল্ড র্যান্ডম ভ্যারিয়েবল। এ রিয়েল ভ্যালুড ফাংশন ডিফাইন্ড অন দ্য স্যাম্পল স্পেস। তাহলে স্যাম্পল স্পেস এর এলিমেন্টের ওপরে একটা ফাংশন ডিফাইন্ড হবে যেটা রিয়েল ভ্যালু থাকবে, মানে স্যাম্পল স্পেসের প্রতিটা এলিমেন্ট। একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বলছি। দেখো, একটা কয়েনকে দুবার টস করেছি, এ কয়েন ইজ টস টোয়াইস। তাহলে স্যাম্পল স্পেসটা কি হবে? তোমরা জানো যে হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, এই চারটে আউটকাম হতে পারে। এর কালেকশনটাই স্যাম্পল স্পেস। এখন দেখো, এক্স যদি এমন একটা ফাংশন হয় যেটা ওই স্যাম্পল স্পেসের যে আউটকামগুলো তার কতগুলো হেড এসছে সেক্ষেত্রে যে কোনো আউটকামে সেইটা নির্দেশিত করে, তাহলে আমরা দেখতে পাবো যে এক্স যে ফাংশানটা অর্থাৎ র্যান্ডম ভ্যারিয়েবলটা যখন হেড হেড ভ্যালু নিচ্ছে তখন এক্সের মান হবে 2, কারণ নাম্বার অফ হেডস এখানে 2। অনুরূপে একইভাবে দেখো, যখন আউটকামটা ht, তখন তো একটা হেড হচ্ছে, তাহলে এক্স মানে ওই র্যান্ডম ভ্যারিয়েবল মানে ওই ফাংশানটার মানটা কত হচ্ছে 1। আর এদিকেও একটু লক্ষ্য রাখো যে এক্স টিএইচ হলেই একটা হেড পাচ্ছি, তাহলে এক্সের মানটা হবে 1, আর এক্স টিটি হলে 0, মানে কোনো হেড পাচ্ছি না, অর্থাৎ এক্সের মানটা হবে 0। এবারে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ব্যাপারটা কি একটু দেখব। এক্স একটা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, মানে নির্দিষ্ট কিছু ডিসক্রিট ভ্যালু নিচ্ছে x1, x2, xn, আর সেইগুলি হওয়ার প্রবাবিলিটি p1, p2, pn, অর্থাৎ x1 ভ্যালুটা নেবে তার সম্ভাবনা বা প্রবাবিলিটি p1। এইরকমভাবে অন্যগুলোর ক্ষেত্রে একই রকম। দেখো, এক্ষেত্রে তোমার যেহেতু পিআইগুলো প্রবাবিলিটিকে নির্দেশ করে, তাই প্রত্যেকটা পিআই গ্রেটার দ্যান ইজিক্যাল টু 0, আর টোটাল প্রবাবিলিটি তো আমরা জানি 1, তাই জন্যে পিআইগুলোর যোগফল অবশ্যই 1 হবে। দুটো কয়েন টস করার ক্ষেত্রে আমরা যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেখানে এক্সের মান 2, অর্থাৎ হেড হেড হওয়ার সম্ভাবনা আমরা দেখেছিলাম সেটা 1/4, অর্থাৎ এক্স ইকুয়াল টু 2 এর সম্ভাবনা 1/4। আর এক্স ইকুয়াল টু 1 কখন হবে একটু দেখে নাও। এক্স ইকুয়াল টু 1 কখন হচ্ছিল? এক্সের মান 1 হচ্ছিল যখন ht অথবা th, এই দুটো ক্ষেত্রে এক্সের মান 1 হচ্ছিল, অর্থাৎ এক্স 1 হওয়ার প্রবাবিলিটি 2 মোট 4টে আছে, মোট 4টের মধ্যে দুটো কেস যেখানে এক্স ইকুয়াল টু 1 হচ্ছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 1 হওয়ার সম্ভাবনা 2/4, অর্থাৎ এখানে লেখা হয়েছে দেখো এক্স ইকুয়াল টু 1 হওয়ার সম্ভাবনা হাফ। অন্যদিকে এক্স 0 কখন হবে? দুবার টেল পড়লে এক্স 0 হবে না, তাহলে প্রবাবিলিটি হবে 1/4। টোটাল এই তিনটে যোগ করলে আমরা 1 পাচ্ছি। তাহলে এই ভিডিওতে আমরা র্যান্ডম ভ্যারিয়েবলের সংজ্ঞা বা ডেফিনেশন জানলাম, তার সাথে আমরা দেখলাম যে একটা এক্সাম্পল, আর প্রবাবিলিটি ডিসক্রিট ডিস্ট্রিবিউশন কেমন হয় সেখানকার যে দুখানি শর্ত আছে এখানে লেখা আছে। দেখো, প্রত্যেকটা গ্রেটার দ্যান ইজিক্যাল টু 0 আর টোটাল প্রবাবিলিটি 1, সেটা জানলাম। আর সাথে একটা এক্সাম্পল দেখলাম যে দুটো কয়েন টস করলে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কেমন পাবো। এরপরে আমরা পরের ভিডিওতে আসছি। এবারে আমরা এক্সপেকটেশন অ্যান্ড ভ্যারিয়েন্স অফ এ ভ্যারিয়েবল, এখানে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের এক্সপেকটেশন আর ভ্যারিয়েন্সকে আমরা ডিফাইন করব। আমরা জানি যে পিআইটা কি? পিআই হচ্ছে এক্স র্যান্ডম ভ্যারিয়েবল xi ভ্যালুটা নেবে, এক্স র্যান্ডম ভ্যারিয়েবল xi ভ্যালু নেবে, তার প্রবাবিলিটি পিআই, আই এর ডিফারেন্ট ভ্যালুর জন্যে। এক্সপেকটেশন অফ এক্স সেটা ডিফাইন করেছে সামেশান xi ইন্টু পিআই। আমি একটা উদাহরণ দিচ্ছি। এই উদাহরণটা আগে যে আমরা দুটো কয়েনকে একবার টস করেছিলাম বা একটা কয়েনকে দুবার টস করে যে 4টে আউটকাম পেয়েছিলাম সেটা নিয়েই আমরা বলবো। তোমাদের মনে আছে এখানে x2, 1, 0 এগুলো হওয়ার প্রবাবিলিটি ছিল 1/4 বা 1/4, 1/2 অ্যান্ড 1/4।
টোটাল প্রবাবিলিটিটা ছিল 1। তাহলে দেখো ভ্যালু ইন্টু প্রবাবিলিটি, ভ্যালু হচ্ছে 2, তার প্রবাবিলিটি 1/4, এইভাবে গুণ করা হয়েছে 2 ইন্টু 1/4। তারপরে দেখো কি করা হবে, 1 ইন্টু হাফ প্লাস 0 ইন্টু 1/4, এইটা ক্যালকুলেট করে আমরা পেলাম 1, অর্থাৎ এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স। আমাদের যে র্যান্ডাম এক্সপেরিমেন্টটা আমরা আলোচনা করেছি সেখানে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স কত পেলাম, 1। এবার দেখব ভ্যারিয়েন্সের ডেফিনেশনটা দেখো, এক্সপেকটেশান অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশান অফ এক্স হোল স্কোয়ার। যেখানে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারের ডেফিনেশনটা একটু দেখে নাও। এক্স থাকলে আমরা এক্সপেকটেশন যখন এক্স থাকে তখন আমরা সামেশান এক্স আই পি আই নিই। এখানে এক্স স্কোয়ার আছে, আমরা সামেশান এক্স আই স্কোয়ার ইন্টু পি আই নেব। এখানে যে ফাংশানটাই থাকুক না কেন সামের ভেতরে সেই ফাংশানেরই ভ্যালুগুলো আমরা নিয়ে এক্সপেকটেশন অফ সেই ফাংশানটা নির্ণয় করি। তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারে আমরা সামেশান এক্স আই স্কোয়ার ইন্টু পি আই নিলাম। তাহলে পিআইগুলো ফিক্সড আছে, আর এক্সআই যে ভ্যালু ওপরে নিয়েছিলাম অর্থাৎ 0, 1, 2 বা 2, 1, 0 এরকম ভ্যালু নিয়েছিলাম, তাহলে তার স্কোয়ার হবে 2 স্কোয়ার ইন্টু প্রবাবিলিটিগুলো একই থাকবে 1/4, হাফ অ্যান্ড 1/4। তাহলে আমরা এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারটা পেলাম 3/2। তাহলে দেখো আমরা ফর্মুলায় ভ্যারিয়েন্স অফ এক্সের ফর্মুলায় আমরা মানগুলো বসিয়ে দিলাম। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার 3/2 পেয়েছি, আর এক্সপেকটেশন অফ এক্স দেখো এখানে 1 পেয়েছিলাম। তাহলে সেটা আমরা বিয়োগ করলে অ্যাকচুয়ালি আমরা ভ্যারিয়েন্স অফ এক্স পেলাম হাফ। এরই রুট ওভার নিলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেতে পারি। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখলাম কিভাবে এক্সপেকটেশন অফ এক্স ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে নির্ণয় করা যায়। এর সাথে আমরা দেখলাম যে ভ্যারিয়েন্স অফ এক্স কীভাবে নির্ণয় করতে হয়। এক্সপেকটেশন আর ভ্যারিয়েন্সের কিছু প্রপার্টি, যদি সি কোনো কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্টের এক্সপেকটেশন সেটাই হবে। কোনো ভ্যারিয়েবলকে যদি সি দিয়ে গুণ করা থাকে তাহলে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসবে, অর্থাৎ এক্সপেকটেশন অফ সি এক্স উইল বি সি অফ এক্সপেকটেশন অফ এক্স। 3 নম্বরে দেখো, দুটো ভ্যারিয়েবলের যোগফলের এক্সপেকটেশন ইকুয়াল টু তাদের এক্সপেকটেশনগুলির যোগফল। আর গুণফলের এক্সপেকটেশান একমাত্র তখনই এক্সপেকটেশান দুটোর গুণফলের সাথে সমান হবে দুটো ভ্যারিয়েবলের যখন তারা ইন্ডিপেন্ডেন্ট হবে। মনে রাখবে, যখন তারা ইন্ডিপেন্ডেন্ট হবে। ভ্যারিয়েন্সের প্রপার্টিতে দেখো, ভ্যারিয়েন্স অফ কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 0। আর যদি কোনো একটা ভ্যারিয়েবলকে সি দিয়ে গুণ হয় তাহলে ভ্যারিয়েন্সের সি স্কোয়ার আকারে বেরিয়ে আসবে, অর্থাৎ হবে সি স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স। আর সি এক্স প্লাস বি যদি হয় তাহলে বি এর পার্টটা থাকবে না, অর্থাৎ যোগের যদি কোনো কিছু পার্ট থাকে সেটা থাকবে না, সিটা স্কোয়ার আকারে বেরিয়ে আসবে, অর্থাৎ হবে সি স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স। এবারে দেখো একটা বাক্সে 6টা সাদা বল আর 4টে লাল বল আছে। সেখান থেকে আমরা র্যান্ডমলি 3টে বল ড্র করে নিলাম বা তুলে নিলাম। র্যান্ডম ভ্যারিয়েবল এক্সকে কি বললাম, নাম্বার অফ রেড বলস। তাহলে বলো তো কখন এক্স ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ লাল বলের সংখ্যা 0 কখন হবে? হ্যাঁ, ঠিক বলেছ, যখন 3টেই সাদা বল আসবে, মানে 6টা থেকে 3টে সাদা বল আসবে। সেটা কত প্রকারে আসতে পারে? 6টা থেকে 3টে আসতে পারে 6-3 প্রকারে, আর 4টে থেকে 0টা 4C0 প্রকারে। আর মোট বল আছে কটা? 10টা। 10টা থেকে 3টে বল 10C প্রকারে আসতে পারে। তাহলে কি দেখলে, প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু 0 সেটা কত? এই যে 6C3 ইন্টু 4C0 বাই 10C3। এবারে আমরা প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু 1 নির্ণয় করব। এক্স ইকুয়াল টু 1 মানে কি? লাল বলের সংখ্যা একটি। তার মানে এখানে দেখো 4টে থেকে একটা লাল বল আসছে, আর বাকি 2টো বল আসছে 6টা সাদা বল থেকে। আর ডিনোমিনেটারে 10টার মধ্যে 10টা থেকে 3টে বল কত রকমভাবে নেওয়া যায়? 10C3। তাহলে এইভাবে প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু 1 নির্ণয় করলাম। এবারে দেখো এক্স ইকুয়াল টু 2 বা এক্স ইকুয়াল টু 3 কীভাবে নির্ণয় করা যায়। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দুটো লাল বল আসার সম্ভাবনা কীরকমভাবে নির্ণয় করব। 10C3 হবে নিচে,
আর ওপরে দুটো যেহেতু লাল বল এসছে, তাহলে সাদা বল একটা এসেছে, তাহলে 6C1 প্রকারে, আর 4টে থেকে দুটো লাল বল 4C2 প্রকারে আসবে। তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি আমরা এইটা পেলাম। দেখো একইভাবে আমরা x=3 মানে 3টে লাল বল আসার সম্ভাবনা, তাহলে সেক্ষেত্রে তো সাদা বল আসছেই না, 3টে বলই তো ড্র করেছি, তাহলে 6C0 হবে। আর এখানে 4টে থেকে 3টেই লাল বল আসবে, 4C3, আর নিচে তো 10C3 থাকবে। এইভাবে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা বার করলাম। এটা আমরা একটা ছকে করে দেখছি। তাহলে এক্সের বিভিন্ন মানগুলি লিখলাম 0, 1, 2, 3, আর তাদের প্রবাবিলিটিগুলো একটা ছকে আমরা সাজালাম। এটাই হচ্ছে এক্সের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখন আমরা র্যান্ডম ভ্যারিয়েবল ও তার ডিস্ট্রিবিউশন নিয়ে কিছু আলোচনা করব। প্রথমে দেখা যাক যে পিএমএফ বা প্রবাবিলিটি মাস ফাংশন, বাংলায় সম্ভাবনা ভর অপেক্ষক, অর্থাৎ একটি ফাংশন এফএক্সকে কখন পিএমএফ বলবো। এই দুটি শর্ত তোমরা দেখতে পাচ্ছ। প্রথম শর্তে এফএক্সের মান সর্বদাই >= 0 হবে ফর অল এক্স, আর দ্বিতীয় শর্তে এফএক্স এক্সের সমস্ত ভ্যালুর জন্যে যদি এফএক্সের মানগুলো যোগ দিই, অর্থাৎ এক্সের মান 0, 1, 2 হলে f0 + f1 + f2 এরকম এই যোগফলগুলি সর্বদা 1 হবে। এই দুটি শর্ত 1 এবং 2, এই দুটি শর্ত যে ফাংশন স্যাটিসফাই করবে বা সিদ্ধ করবে তাকে আমরা বলবো পিএমএফ বা প্রবাবিলিটি মাস ফাংশন। এই ফাংশনটি দেখো, এখানে দেখতে পাচ্ছ যে x-1, 0, 1, 2 এই 4টে মান নিচ্ছে, কিন্তু এফএক্সের মান সবকটি ক্ষেত্রে পজিটিভ থাকলেও প্রথম এই মানটি নেগেটিভ। আমরা জানি যে এফএক্স > 0 ফর অল এক্স। সুতরাং এই যে ডিস্ট্রিবিউশন এক্সের, এই যে ডিস্ট্রিবিউশন এফএক্স কোনো একটি ভ্যালুর জন্য নেগেটিভ হয়ে যাচ্ছে, সেই জন্য এটি পিএমএ বা প্রবাবিলিটি মাস ফাংশন, অর্থাৎ সম্ভাবনা ভর অপেক্ষক হবে না। 3 নম্বর অঙ্কটি দেখো, এখানে এফএক্স যদি সাম করি এক্সের ওপরে, অর্থাৎ সামেশন এফএক্স করলে কিন্তু 1 হচ্ছে না, 1.3 হচ্ছে। সুতরাং 3 নম্বর অঙ্কটি এটিও পিএমএফ নয়। 2 নম্বর অঙ্কটি দেখো, 2 নম্বর অঙ্কটি কিন্তু পিএক্সগুলি যোগ করলে 1 হচ্ছে, প্রত্যেকটি পিএক্সই > 0। সুতরাং পিএক্স একটি পিএমএফ বা প্রবাবিলিটি মাস ফাংশন। এবারে আমরা র্যান্ডম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে দেখব একটি গুরুত্বপূর্ণ নিয়ম বা ফর্মুলা। দেখো, র্যান্ডম এক্সপেরিমেন্ট যেখানে 3টে শর্ত দেওয়া আছে, 3টে শর্ত মানে একবার যদি র্যান্ডম এক্সপেরিমেন্টটা করি তাহলে সেটাকে বলবো ট্রায়াল। এই ট্রায়ালগুলো স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট, আর প্রত্যেকবার ট্রায়ালে সাকসেস আর ফেলিওর প্রবাবিলিটি ফিক্স থাকবে বা সেম থাকবে, আর ট্রায়ালটা n বার রিপিটেড হবে। হ্যাঁ, একটা উদাহরণ দিলে মনে হয় ক্লিয়ার হবে। হ্যাঁ, ধরো একটা কয়েন আছে, তাকে আমরা 10 বার থ্রো করলাম, 10 বার থ্রো করলাম ইন্ডিপেন্ডেন্টলি, মানে একটার কয়েনের হেড বা টেল আসার সঙ্গে তো দেখো আর একটা কয়েনের হেড বা টেল আসার কোনো সম্পর্ক নেই, তাহলে তারা ইন্ডিপেন্ডেন্ট। আর হেডের প্রবাবিলিটি যদি সাকসেস প্রবাবিলিটি পি হয়, ফেলিওর প্রবাবিলিটিকে যদি কিউ বলি, তাহলে প্রত্যেকবারই একই কয়েন, তো তাহলে হেড টেল আসার সম্ভাবনা একই থাকছে। আর না, যদি আমি 10 বার কয়েনটাকে ছুড়ি তাহলে n টাইমস রিপিট হচ্ছে এই একই কন্ডিশানে। তাহলে এই 3টে যখন কন্ডিশান হবে তখন আমরা এই ফর্মুলা বা শর্তের সাহায্যে আমরা এই n বারের মধ্যে x বার সাকসেস পাওয়ার প্রবাবিলিটিটা বার করতে পারবো। তাহলে ফর্মুলাটা একবার বলি, fx = ncx p⁴x q⁴n - x। তো নাম্বার অফ সাকসেস, তাহলে n বার তো এক্সপেরিমেন্টটা করেছি বা ধরো কয়েনটা ছুঁড়েছি n বার, তাহলে ম্যাক্সিমাম হেড কতবার হতে পারে? একবারও নাও হতে পারে, একবার হতে পারে, আবার n বারে n বারও
হেড পড়তে পারে, ম্যাক্সিমাম এন। আর হেড পড়া আর টেল পড়া এদের প্রবাবিলিটি, এদের যোগফল 1, আর দুটোর অবশ্যই 0 to 1 স্ট্রিক্টলি, মানে 0 হবে না আর 1ও হবে না, কিন্তু তার ভেতরে এরা থাকবে পি আর কিউ এর মান। হ্যাঁ, এবারে একটা আমি উদাহরণ দিচ্ছি। উদাহরণটা দেখো, একটা কয়েনকে 10 বার টস করা হলো, 4 বার হেড পড়ার সম্ভাবনা কত? একটা কথা লক্ষ্য করো, আনবায়াসড কয়েন মানে হেড আর টেল পড়ার প্রবাবিলিটি সমান, অর্থাৎ টেরা বেঁকা কয়েন নয়। তাহলে কি হবে? পি আর কিউ দুটোই হাফ হবে। তাহলে আমরা ফর্মুলাটা প্রয়োগ করছি। এখানে দেখো এন লিখছি, এন ইজিক্যাল টু কত? টোটাল কতবার টস করেছি? 10 বার, তো এন 10 লিখলাম। হ্যাঁ, আর 4 বার হেড পড়ার সম্ভাবনা নির্ণয় করব, তাহলে লিখব এক্স সমান 4। এক্স সমান কত লিখলাম? 4 লিখলাম। 4 বার হেড পড়ার সম্ভাবনা নির্ণয় করব। এখন দেখো এই ফর্মুলায় আমরা এক্স এর জায়গায় আমরা 4 বসাবো, তাহলে এফ 4টা কত হবে? ফর্মুলাটা আরেকবার দেখো, এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এখানে লিখছি, তাহলে এফ 4 ইজিক্যাল টু এন সি এক্স, তাহলে হবে 10c4 ইন্টু পি টু দি পাওয়ার 4, পি কত? হাফ, তো হাফ টু দি পাওয়ার 4 ইন্টু কিউ টু দি পাওয়ার, কিউটাই হাফ, তাহলে দুটোই হাফ, তাহলে কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, এক্সের মানটা 4। ঠিক আছে, তাহলে 10 বারের ভেতর 4 বার হেড পড়ার সম্ভাবনা আমরা ক্যালকুলেট করলাম। এই মানগুলো একটু বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমরা রাফলি 210/2 পেয়েছি। এটা তোমরা ক্যালকুলেটরে নির্ণয় করবে। তাহলে আমরা দেখলাম যে একটা র্যান্ডম এক্সপেরিমেন্টে n বার রিপিট করলে x বার সাকসেস পাওয়ার প্রবাবিলিটি। আরেকবার দেখো, এই ফর্মুলা আমরা প্রয়োগ করতে পারি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা। fx ইকুয়াল টু ncx p টু দি পাওয়ার x ইন্টু কিউ টু দি পাওয়ার n মাইনাস এক্স। এটা কিন্তু মনে রাখবে।